এই যে পাড়া প্রতিবেশী, সবাই শোনেন, আমি সাথী স্বামী তৈবুর রহমান, আমার শ্বশুর মনির হোসেন, শাশুড়ির নাম মনে নাই, ওরা আমার ঠিক মতন খাইতে দেয় না। একটা ভুল বোঝাবুঝি কি একটি সুন্দর সংসার ভেঙে দিতে পারে? যে শিক্ষিকা নিজের সম্মান আর আদর্শের সঙ্গে কখনো আপোষ করেননি, তাকেই আজ অপমানের মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে বহু বছর পর নিজের ভুল বুঝতে পেরে ছেলের কাছে ক্ষমা চাইছেন একজন বাবা। আর ঠিক সেই সময়ই শুরু হয়েছে সম্পত্তি দখলের নতুন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। ঢাকায় নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছে এক পরিবার, আর গ্রামের বাড়িতে সেই স্বপ্নকে কেন্দ্র করেই জন্ম নিচ্ছে নতুন লোভ। আজকের পর্বে রয়েছে আবেগ, বিশ্বাস, সন্দেহ, ষড়যন্ত্র আর এমন কিছু টুইস্ট যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের পর্বের শুরুতেই আগের পর্বের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য দেখানো হয়। প্রথমেই দেখা যায় সালাউদ্দিন নিজের ভুল বুঝতে পেরে স্ত্রী আমেনার কাছে ক্ষমা চাইছে। সালাউদ্দিন: আমেনা, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি রাগ সামলাতে পারিনি। এই একটি সংলাপই বুঝিয়ে দেয় স্বামী স্ত্রীর সম্পর্কটা এখনো পুরোপুরি ভেঙে যায়নি। সালাউদ্দিন নিজের ভুল উপলব্ধি করেছে। এরপর আরেকটি দৃশ্যে দেখা যায় তৈবুর রহমান রাগের মাথায় স্ত্রী সাথীকে 3 তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা স্মরণ করছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে গাড়িতে তুলে বাড়ি থেকে বের করে দিয়েছি। এই দৃশ্যটি দর্শকদের মনে করিয়ে দেয় রাগের একটি মুহূর্ত কিভাবে একটি সংসারকে ধ্বংস করে দিতে পারে। এরপর রিক্যাপে দেখানো হয় সেই ভয়াবহ রাতের ঘটনা, যখন আমেনা রাগ করে একা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। নির্জন রাস্তায় তাকে একা দেখে কামরান অবাক হয়ে প্রশ্ন করে, আপনি এখানে একা কি করছেন? আপনার সঙ্গে কেউ নেই? মুগ্ধ কোথায়? এই ঘটনাই পরবর্তীতে ছিনতাইয়ের দিকে গড়ায়, আর কামরানের কারণেই আমিনা বড় বিপদ থেকে রক্ষা পায়। রিক্যাপের পর দেখানো হয় মইনের নতুন স্বপ্নের কথা। সে ঢাকায় একটা প্লট কিনতে চায়, কিন্তু তার মা ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, যে টাকা দিয়ে তুই ঢাকায় একটা ছোট প্লট কিনবি, সেই টাকা দিয়ে এই গ্রামে 4 বিঘা জমি কিনতে পারবি। এটি শুধু টাকার হিসাব নয়, এখানে গ্রামের মানুষ আর শহরমুখী নতুন প্রজন্মের চিন্তার পার্থক্য তুলে ধরা হয়েছে। একদিকে গ্রামের নিরাপদ ও শান্ত জীবন, অন্যদিকে ভবিষ্যতের কথা ভেবে শহরে নিজের অবস্থান গড়ে তোলার স্বপ্ন। এরপর রিক্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যটি দেখানো হয়। আমেনা সরাসরি সুরাইয়া ম্যাডামের সামনে দাঁড়িয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে। আমেনার চোখে মুখে তখন স্পষ্ট রাগ আর সন্দেহ। সে বলে, মুখে বলছেন শিক্ষা নিয়ে ব্যবসা করেন না, অথচ সালাউদ্দিনকে পড়াতে প্রতি মাসে 35,000 টাকা নিচ্ছেন। বাহ, কি সুন্দর আদর্শ! সুরাইয়া ম্যাডাম শান্ত স্বরে উত্তর দেন, আমি সময়ের মূল্য নিই, কিন্তু শিক্ষা আমি অন্তর থেকে দিই। শিক্ষা কখনো ব্যবসা নয়। কিন্তু আমেনা থেমে থাকে না। সে আরো বলে, ভুলেও আমার স্বামীর মনে জায়গা করতে আসবেন না। এই সংলাপ শুনে সুরাইয়া ম্যাডাম স্পষ্টই বুঝে যান বিষয়টি আর শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে একজন স্ত্রীর অন্ধ সন্দেহ তার বিচারবোধকে প্রভাবিত করছে। আমি কালই ম্যাডামকে বলে দেব, আর পড়তে যাব না। এই একটি কথায় আমেনার রাগ অনেকটাই কমে যায়। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর হঠাৎ করেই পরিবেশ বদলে দিয়ে হাসি মুখে বলে, শোনো, একটা সুখবর আছে, কালকে মঈন আর মিম ঢাকায় আমাদের বাসায় আসছে। সালাউদ্দিনের মুখেও হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে অনেক দিন পর পুরো পরিবার একসঙ্গে হবে। আমেনা আনন্দে বলে, তাহলে তো আমার অনেক কাজ, এখনই রান্নার সব প্রস্তুতি নিতে হবে। কিছুক্ষণ আগেও যে বাড়িতে অশান্তি ছিল, মুহূর্তের মধ্যেই সেখানে অতিথি আপ্যায়নের আনন্দ ছড়িয়ে পড়ে। অন্যদিকে গল্প ঘুরে যায় সাথীদের বাড়িতে। সেখানে এখনো সবাই ক্ষুব্ধ তৈবুর রহমানের ওপর। বাড়িতে ঢুকেই সাথীর বাবা রাগে গর্জে ওঠেন, ওই বলদটা কোথায় গেছে? বাপের বাড়ি গেছে নাকি? পাশ থেকে সাথীর মা শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তিনি কোনোভাবেই শান্ত হচ্ছেন না। তিনি আরো বলেন, আজ ওকে খেতে দেবে না, একটু শিক্ষা হোক, ভবিষ্যতে যেন আর এমন সাহস না পায়। সাথীর মা তখন প্রতিবাদ করেন, জামাই মানুষকে না খাইয়ে রাখা যায় নাকি? কিন্তু রাগে অন্ধ হয়ে সাথীর বাবা উত্তর দেন, দরকার হলে সাথী ওর সঙ্গে সংসারই করবে না। এই দৃশ্য দেখিয়ে পরিচালক বুঝিয়ে দেন, রাগের সিদ্ধান্ত শুধু একটি মানুষকে নয়, 2 পরিবারের সম্পর্ককেও ভেঙে দিতে পারে। রাত গভীর হয়। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন গোপনে বসে বৈঠক করে জহির, জায়দা বেগম এবং তাদের সহযোগীরা। চারদিকে তাকিয়ে নিশ্চিত হওয়ার পর জহির নিচু স্বরে বলে, আমাদের 3 জনের মধ্যে যা কথা হবে, এই কথা যেন বাইরে না যায়। এরপর সে নিজের নতুন পরিকল্পনা খুলে বলে, খালাম্মার সবচেয়ে বড় দুর্বলতা হলো লোভ। এই লোভটাই আমাদের কাজে লাগাতে হবে। জায়দা বেগম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেন, কিভাবে? জহির আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, খালাম্মাকে ঢাকার স্বপ্ন দেখান। বলুন, ঢাকায় 2টা বাড়ি হবে, মাসে মাসে লাখ লাখ টাকা ভাড়া আসবে। কয়েকদিন ঢাকায় আরামে রাখলেই উনি নিজেই গ্রামের সব সম্পত্তি বিক্রি করতে চাইবেন। কথাগুলো শুনে জায়দা বেগমের মুখে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে। তিনি বুঝতে পারেন, এই পরিকল্পনা সফল হলে পুরো সম্পত্তি তাদের নিয়ন্ত্রণে চলে আসতে পারে। একদিকে সালাউদ্দিন নিজের সংসার বাঁচাতে শিক্ষিকা সুরাইয়া ম্যাডামকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ঠিক একই সময়ে জহির শুরু করেছে সম্পত্তি দখলের আরও বড় ষড়যন্ত্র। দর্শকের মনে তখন একটাই প্রশ্ন জাগে, জহিরের পরিকল্পনা কি সফল হবে, নাকি এবার সত্যিই তার ফাঁদ ভেঙে যাবে? রাত গভীর,
বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও একজন মানুষের চোখে ঘুম নেই। তিনি হলেন সালাউদ্দিনের বাবা। অনেকদিন ধরে বুকের ভেতরে চাপা পড়ে থাকা অপরাধবোধ যেন আজ আর সহ্য করতে পারছেন না। তাই তিনি সালাউদ্দিনকে নিজের ঘরে ডাকেন। সালাউদ্দিন বাবার সামনে এসে শান্তভাবে বসে, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে এসে বুঝতে পারে আজ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে চলেছে। কিছুক্ষণ নীরব থাকার পর বাবা ভারী কণ্ঠে বলতে শুরু করেন, বাবা, আমার বুকের ভেতরে অনেক কথা জমে আছে, আজ সব বলে যেতে চাই। আমি তোকে ইচ্ছা করে কখনো ঠকাইনি, আমি শয়তানের ধোকায় পড়েছিলাম। এমনকি মসজিদ আর মাদ্রাসার জন্য রাখা জমিটাও নিজের নামে লিখিয়ে নিয়েছে। আর মনসুর, সেও টাকা খেয়ে আমাকে প্রতারণা করেছে। প্রতিটি শব্দে ছিল অনুশোচনা আর আফসোস। তিনি বারবার নিজেকেই দোষ দিতে থাকেন। এবার সালাউদ্দিন বাবার কাঁধে হাত রেখে ধীরে ধীরে বলে, আব্বা, আপনার প্রতি আমার অভিমান ছিল, কষ্টও ছিল, কিন্তু বিশ্বাস করেন, কোনোদিন আপনার প্রতি ঘৃণা ছিল না। আজ সব সত্য জানার পর আমার সব অভিমান শেষ হয়ে গেছে। এই কথাগুলো শুনে বৃদ্ধ বাবা আর নিজের চোখের পানি আটকে রাখতে পারেন না। তিনি কাঁদতে কাঁদতেই বলেন, বাবারে, তুই যদি আমাকে মাফ না করিস তাহলে কবরেও আমি শান্তি পাব না। সালাউদ্দিন সঙ্গে সঙ্গে বাবাকে জড়িয়ে ধরে। সে বলে, আব্বা, এসব আর বলবেন না, আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের সবাইকে হেদায়েত দেন। এই দৃশ্যটি পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। পরিচালক এখানে বোঝাতে চেয়েছেন, রক্তের সম্পর্ক যতই ভেঙে যাক, সত্য একদিন না একদিন মানুষকে আবার এক করে দেয়। ভারী পরিবেশটা হালকা করার জন্য সালাউদ্দিন হঠাৎ হাসি মুখে বাবাকে বলে, আব্বা, একটা সুখবর আছে, শুনলে আপনি খুব খুশি হবেন। বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কি সুখবর? সালাউদ্দিন আনন্দের সঙ্গে জানায়, মঈন আর মিম কাল সকালে ঢাকায় আমাদের বাসায় আসছে। খবরটা শুনেই বৃদ্ধ বাবার মুখে অনেক দিন পর হাসি ফিরে আসে। তিনি উচ্ছ্বসিত হয়ে বলেন, সুবহান আল্লাহ, সত্যি? তাহলে তো অনেক ভালো খবর। সালাউদ্দিন বাবার পা নিজের কোলে তুলে নিয়ে মালিশ করতে শুরু করে। একদিকে ছেলের সেবা, অন্যদিকে বহুদিন পর ফিরে পাওয়া মানসিক শান্তি। এই দৃশ্য যেন পুরো পরিবারের সম্পর্ককে আবার নতুন করে গড়ে তোলার ইঙ্গিত দেয়। একদিকে সালাউদ্দিনের বাবা নিজের ভুল স্বীকার করে ছেলের কাছে ক্ষমা চাইলেন। অন্যদিকে দর্শক নিশ্চিত হয়ে গেল, জায়দা বেগম শুধুই লোভী নন, তিনি পরিকল্পনা করেই পরিবারের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সত্য প্রকাশ পাওয়ার পর কি জায়দা বেগমের মুখোশ খুলে যাবে, নাকি তিনি আবারও নতুন করে চাল চালবেন? এদিকে দৃশ্য বদলে চলে আসে সাথী ও তার স্বামী তৈবুর রহমানের বাড়িতে। আগের দিনের ঝগড়ার রেশ এখনো কাটেনি। তৈবুর রহমান বাড়ির দরজায় এসে বারবার ডাকতে থাকে, সাথী, দরজা খোলো। ভেতর থেকে রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর দেয় সাথী, কোনো দরজা খোলা হবে না, তোমার সাথে আমি আর সংসার করব না। তৈবুর তখন শান্তভাবে বলে, সংসার পরে হবে, আগে আমাকে একটু খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। কিন্তু সাথীর রাগ তখনও কমেনি। সে স্পষ্ট ভাষায় বলে, যে মানুষ আমার গায়ে হাত তোলে তার জন্য আমার ঘরে কোনো জায়গা নেই। তৈবুর এবার নিজের কষ্টের কথাও জানায়। সে বলে, আমার 30 লাখ টাকা শেষ হয়ে গেছে, সেই টাকা দিয়ে তুমি নিজের নামে জমি কিনেছ, আমি কি কিছুই বলবো না? কিন্তু সাথী কোনো উত্তর না দিয়ে শুধু বলে, আজ তোমার জন্য খাবার নেই, বারান্দায় গিয়ে ঘুমাও। বারবার অপমানিত হয়ে তৈবুর রহমান হঠাৎ এমন একটি কাজ করে বসে যা দেখে পুরো এলাকায়, শোনেন সবাই, আমি সাথীর স্বামী তৈবুর রহমান, আমার শ্বশুর শাশুড়ি আমাকে ঠিকমতো খেতে দেয় না। এই চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা জানালা খুলে তাকাতে শুরু করে। ঘরের ভেতরে থাকা মনির হোসেন, সাথীর বাবা, দৌড়ে বাইরে এসে রেগে বলেন, জামাই, তুমি কি করছো? পুরো এলাকার সামনে আমাদের মান সম্মান শেষ করে দিচ্ছ। তৈবুর নির্লজ্জের মতো উত্তর দেয়, আব্বা, আমার খুব ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না। এবার পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে সাথী। সে রাগ কমিয়ে তৈবুরের হাত ধরে বলে, চলো ঘরে চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এই দৃশ্যে পরিচালক কমেডির মাধ্যমে দেখিয়েছেন, দাম্পত্য জীবনে রাগ থাকলেও সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায় না। পরদিন খুব সকালে ঢাকার একটি নিরিবিলি রাস্তায় প্রতিদিনের মতো জগিং করতে বের হয়েছে মুগ্ধ। হঠাৎ সামনে এসে দাঁড়ান তার ইংরেজি শিক্ষিকা সুরাইয়া ম্যাডাম। দুজনই একে অপরকে দেখে অবাক হয়ে যায়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মুগ্ধ, তুমি এখানে? মুগ্ধ হাসতে হাসতে জানায়, আমি প্রায় 15-20 দিন ধরে এখানে নিয়মিত জগিং করি। ম্যাডামও বলেন, আজ আমি প্রথমবার এই রাস্তায় এলাম, তবে তোমাকে দেখে খুব ভালো লাগছে। সুরাইয়া ম্যাডাম মুগ্ধের দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, তুমি আগের চেয়ে অনেক হ্যান্ডসাম হয়ে গেছো, নিয়মিত এক্সারসাইজের ফল এটা, কংগ্রাচুলেশনস। মুগ্ধ বিনয়ের সঙ্গে উত্তর দেয়, এর সবচেয়ে বড় অবদান আপনার, আপনি না পড়ালে আমি নিজেকে এতটা বদলাতে পারতাম না। ম্যাডামের মুখে তখন আনন্দের হাসি, কিন্তু পরের মুহূর্তেই পুরো পরিবেশ বদলে যায়। মুগ্ধ কিছুটা সংকোচ নিয়ে বলে, ম্যাডাম, একটা কথা ছিল, কিছু মনে করবেন না। না, বলো। মুগ্ধ গভীর শ্বাস নিয়ে বলে, আমার স্ত্রী আমেনা আপনাকে পছন্দ করে না, তাই আপনি যদি আমাকে আর পড়াতে না আসেন তাহলে ভালো হয়। এই কথা শুনে সুরাইয়া যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে যান।
মুগ্ধ আরও যোগ করে, আমাদের 3 মাসের চুক্তি ছিল, পুরো টাকাটা আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। সুরাইয়ার চোখে মুখে তখন স্পষ্ট কষ্টের ছাপ। তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করেন, তুমি কি আমার পড়ানোতে সন্তুষ্ট নও? মুগ্ধ শান্ত গলায় উত্তর দেয়, বিষয়টা সেটা নয় ম্যাডাম, এর বেশি আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম। এই বলে মুগ্ধ সেখান থেকে চলে যায়। সুরাইয়া স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। তার চোখে স্পষ্ট হয়ে ওঠে তিনি শুধু একজন শিক্ষক হিসেবে নয়, ব্যক্তিগতভাবেও মুগ্ধের প্রতি দুর্বল হয়ে পড়েছেন। এই পর্বে 2টি বড় ঘটনা একসাথে ঘটল। তৈবুর রহমানের হাস্যকর আচরণে সাথীর পরিবারের সঙ্গে সম্পর্ক নতুন মোড় নিল। অন্যদিকে মুগ্ধ নিজেই সুরাইয়া ম্যাডামকে পড়ানো বন্ধ করতে বলল, শুধু নিজের সংসার বাঁচানোর জন্য। কিন্তু প্রশ্ন হলো, সুরাইয়া কি এত সহজে মুগ্ধকে ভুলে যাবেন, নাকি প্রত্যাখ্যানের এই কষ্ট তাকে আরও বিপজ্জনক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে? সকালের শান্ত পরিবেশ, গ্রামের বাড়ির উঠানে একা বসে আছেন জায়দা বেগম। তার চোখে পানি, মুখে গভীর বিষণ্ণতা। এমন সময় কলেজে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে রাফিয়া মায়ের সামনে এসে অবাক হয়ে জিজ্ঞেস করে, আম্মা, তুমি কাঁদতেছ কেন? জায়দা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, মঈন আর মিম ঢাকায় যাওয়ার পর থেকেই বাড়িটা কেমন খালি খালি লাগতেছে। তিনি আরও বলেন, যখন শুনলাম মঈন ঢাকায় প্লট কিনতে চায়, তখন বুঝতে পারিনি। এখন মনে হচ্ছে একদিন সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবে, তখন আমি এই বিশাল বাড়িতে একা থাকব। রাফিয়া মায়ের পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করে। আম্মা, এত চিন্তা কইরো না, ছোট ভাই তো মাত্র কয়েকদিনের জন্য গেছে, আবার ফিরে আসবে। কিন্তু জায়দা বেগমের ভয় অন্য জায়গায়। তিনি বুঝতে পারছেন এটা হয়তো সাময়িক বেড়ানো নয়, বরং স্থায়ীভাবে শহরে চলে যাওয়ার শুরু। এদিকে শহরের অন্য প্রান্তে বসেছে কামরান, সুরাইয়া এবং তাদের সহযোগীদের গোপন বৈঠক। সুরাইয়া বিরক্ত কণ্ঠে বলে, সব গন্ডগোল করেছে আমিনা। আগে আমি একা মুগ্ধকে পড়াতাম, এখন আমিনাকেও পাশে বসিয়ে পড়াতে হবে। কামরান সঙ্গে সঙ্গে বলে, একটু ধৈর্য ধরো, কোটি টাকার সম্পত্তি হাতছাড়া করা যাবে না। এরপর আরেকজন প্রস্তাব দেয়, ওই বাড়িতে যদি আমাদের কোনো লোক কাজের মেয়ে সেজে ঢুকতে পারে তাহলে অনেক সুবিধা হবে। কিন্তু সুরাইয়া মাথা নেড়ে জানিয়ে দেয়, অসম্ভব। আমিনা নিজেই পুরো বাড়ির সব কাজ করে, সেখানে বাইরের কাউকে রাখা হবে না। পরিকল্পনা আবারও আটকে যায়। কামরান এবার নিজের লক্ষ্য পরিষ্কার করে দেয়। সে দৃঢ় কণ্ঠে বলে, যে করেই হোক ওই সম্পত্তি আমার চাই। তার সহযোগীরাও সঙ্গে সঙ্গে সম্মতি জানায়। বস, আপনি পেলে তবেই তো আমরা পাবো। কামরান ঠান্ডা মাথায় নির্দেশ দেয়, 100% মনোযোগ দিয়ে কাজ করো, কোনো ভুল করা যাবে না। এই সংলাপ থেকেই বোঝা যায় মুগ্ধ কিংবা সালাউদ্দিন নয়, তাদের পরিবারের বিশাল সম্পত্তি কামরানের আসল টার্গেট। অন্যদিকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে ঢাকায় পৌঁছে যায় মঈন ও মিম। বড় একটি বাড়ির সামনে দাঁড়িয়ে মিম অবাক হয়ে বলে, সুবহানাল্লাহ, কত বড় বাড়ি। মঈন মুচকি হেসে উত্তর দেয়, ইনশাল্লাহ একদিন আমাদেরও এমন একটা বাড়ি হবে। দুজনের চোখেই তখন ভবিষ্যতের স্বপ্ন। দরজায় কড়া নাড়তেই একজন কর্মচারী দরজা খুলে দেয়। মঈন নিজের পরিচয় দেয়, আমি মঈনুদ্দিন, মুগ্ধ সাহেবের ছোট ভাই। কর্মচারী সঙ্গে সঙ্গে হাসি মুখে তাদের ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন খালাম্মা। তিনি স্নেহভরে বলেন, এসো বাবা, কেমন আছো? মঈন সালাম দিয়ে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, ভালো আছি। কথার এক পর্যায়ে মঈন আবেগ নিয়ে বলেন, আন্টি, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনার জন্যই বড় ভাইয়ের জীবন বদলে গেছে। আগেও জীবন ছিল এলোমেলো, এখন অনেক সুন্দর হয়েছে। খালাম্মা হাসি মুখে বলেন, মুগ্ধ তো আমার নিজের সন্তানের মতো, ওকে ভালো থাকতে দেখলেই আমার শান্তি লাগে। এই ছোট্ট সংলাপেই বোঝা যায় মুগ্ধ এই পরিবারের কাছে কতটা আপন হয়ে উঠেছে। আজকের পর্বে 3টি গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এলো। জায়দা বেগম প্রথমবার বুঝতে শুরু করলেন তার সন্তানরা হয়তো একদিন চিরতরে গ্রাম ছেড়ে চলে যাবে। কামরান ও সুরাইয়ার ষড়যন্ত্র থামেনি, বরং তারা নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আর মঈন ও মিম ঢাকায় পৌঁছে বড় ভাই মুগ্ধের সুখী সংসার দেখে নতুন স্বপ্ন দেখতে শুরু করল। কিন্তু এখানেই শেষ নয়, কারণ সামনে অপেক্ষা করছে আরও বড় চমক। জহির কি জায়দা বেগমকে ঢাকার লোভ দেখিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে পারবে? ঢাকায় পৌঁছে বিশ্রাম নেওয়ার পর মিম গ্রামের বাড়িতে ফোন করে। ফোন ধরেন জায়দা বেগম। মিম হাসি মুখে বলেন, আম্মা, আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছাইছি। বড় ভাই জান আর আমিনা আপু অনেক সুন্দরভাবে আমাদের আপ্যায়ন করছে। জায়দা বেগম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেন, বাড়িটা কেমন? মিম মুগ্ধ হয়ে উত্তর দেয়, আম্মা, বাড়িটা অনেক বড়, খুব সুন্দর আর গোছানো। বারান্দায় বসে চা খেতে খেতে পুরো শহর দেখা যায়। সত্যি অনেক ভালো লাগছে। এই কথাগুলো পাশেই বসে মনোযোগ দিয়ে শুনছিল জহির। তার চোখে মুখে তখন অন্যরকম এক হিসাব। ফোন শেষ হতেই জহির সুযোগ বুঝে কথা শুরু করে, আম্মা, দেখলেন তো সবাই একে একে ঢাকায় বাড়ি করছে, আমরা কি সারা জীবন এই গ্রামেই পড়ে থাকবো? জায়দা বেগম চুপ করে থাকেন। জহির আবার বলে, আপনার আর আমার সম্পত্তি মিলিয়ে ঢাকায় 2টা বাড়ি করলে মাসে লাখ লাখ টাকা ভাড়া আসবে, তখন আর কোনো কষ্ট থাকবে না।
তার কথার সঙ্গে সুর মিলিয়ে পাশে থাকা তার স্ত্রীও বলে, এখন সময় বদলে গেছে আম্মা, সবাই শহরে চলে যাচ্ছে, আপনিও গেলে আরামে থাকতে পারবেন। তারা দুজনেই খুব কৌশলে জায়দা বেগমের মনে ঢাকার স্বপ্ন ঢুকিয়ে দিতে থাকে। দর্শক বুঝতে পারে এটাই সেই পরিকল্পনা যেটা আগের রাতের গোপন বৈঠকে ঠিক করা হয়েছিল। এদিকে ঢাকায় দুপুরের খাবার শেষে মঈন ও মিম বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চারপাশ দেখছে। মিম ধীরে ধীরে বলে, দেখছো বড় ভাই জান আর আমিনা আপু কত সুন্দর করে সংসার গুছাইছে। মঈনও মুচকি হেসে উত্তর দেয়, ইনশাআল্লাহ একদিন আমাদেরও এমন একটা সংসার হবে। এই দৃশ্যে কোনো ঝগড়া নেই, কোনো ষড়যন্ত্র নেই, শুধু দুইজন মানুষের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। কিছুক্ষণ পর সবাই একসঙ্গে বসে গল্প করছে। সালাউদ্দিন জিজ্ঞেস করে, মঈন কাল কোথায় প্লট দেখতে যাবা? মঈন উত্তর দেয়, কেরানীগঞ্জের দিকে একটা আবাসিক প্রকল্পে যাব, কোম্পানির গাড়ি এসে আমাদের নিয়ে যাবে। সালাউদ্দিন খুশি হয়ে বলে, ভালো লাগলে বুকিং দিয়ে দিও, কোনো সমস্যায় পড়লে আমি তো আছি। বড় ভাইয়ের এই আশ্বাসে মঈনের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। গল্পের মাঝেই সালাউদ্দিন হেসে বলে, কাল তো সারাদিন প্লট দেখতে যাবে, তাহলে পরশু সবাই মিলে ঢাকা শহর ঘুরতে বের হব। মিম সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু মঈন একটু অসহায় মুখে বলে, আর ছুটি নেওয়া সম্ভব না, 3 দিনের ছুটি অনেক কষ্টে ম্যানেজ করেছি। সবার মুখে তখন হালকা হতাশার ছাপ। তবুও ঠিক হয় সময় পেলে আবার সবাই একসঙ্গে ঘুরবে। সবাই যখন হাসি আনন্দে ব্যস্ত, তখন অন্যদিকে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র। সুরাইয়া এখনও মুগ্ধকে ভুলতে পারেনি। অন্যদিকে কামরান শুধু অপেক্ষা করছে কিভাবে এই পরিবারের দুর্বল জায়গায় আঘাত করা যায়। দর্শক বুঝতে পারে আপাতত সবকিছু শান্ত মনে হলেও এই শান্তির আড়ালে বড় ঝড় তৈরি হচ্ছে। আজকের পর্বে 3টি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এলো। জহির পরিকল্পিতভাবে জায়দা বেগমকে ঢাকার জীবনের লোভ দেখাতে শুরু করেছে। মঈন ও মিম বড় ভাইয়ের সংসার দেখে নিজেদের ভবিষ্যতে নতুন স্বপ্ন করছে। অন্যদিকে কামরান ও সুরাইয়ার ষড়যন্ত্র এখনও থামেনি, তারা সুযোগের অপেক্ষায় আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, জায়দা বেগম কি জহিরের কথায় প্রভাবিত হয়ে সত্যিই গ্রাম ছেড়ে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেবেন? আর যদি তাই হয়, তাহলে তার বিশাল সম্পত্তির ভাগ্যে কি ঘটবে? পরদিন বিকেলে আবারও সুরাইয়া ম্যাডাম বাড়িতে আসেন। তবে এবার পরিবেশটা আগের মতো নয়। মুগ্ধ আগেই ঠিক করে ফেলেছে সে আর সুরাইয়া ম্যাডামের কাছে পড়বে না। কিন্তু বিষয়টি জানতে পেরে খালাম্মা মুগ্ধকে নিজের সামনে বসান। মুগ্ধ, এই কয়দিনে তোমার অনেক পরিবর্তন হয়েছে। তুমি নিজেই তো বলছিলে ম্যাডাম খুব ভালো পড়ান, তাহলে হঠাৎ পড়া বন্ধ করতে চাইছো কেন? পাশেই বসে থাকা সালাউদ্দিন এবং আমিনাও চুপচাপ সব শুনতে থাকে। মুগ্ধ কিছুক্ষণ নীরব থেকে উত্তর দেয়, আমি পড়তে চাই না এমন না, কিন্তু যদি আমাকে আর সালাউদ্দিনকে একসাথে পড়ানো হয় তাহলে আমি পড়ব। সবাই এবার সুরাইয়া ম্যাডামের দিকে তাকায়। তিনি এক মুহূর্তও দেরি না করে বলেন, ওকে, আমার কোনো সমস্যা নেই, আমি দুজনকেই একসাথে পড়াবো। এই উত্তর শুনে ঘরের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু দর্শক বুঝতে পারে সুরাইয়া এত সহজে হার মানার মানুষ নন। মুগ্ধের কাছাকাছি থাকার জন্য তিনি এই প্রস্তাব মেনে নিলেও তার মনের ভেতরে অন্য এক পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। এদিকে অন্য ঘরে মঈন ও মিম ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সালাউদ্দিন হাসতে হাসতে বলে, টাকা পয়সা লাগবে নাকি? মঈন হেসে উত্তর দেয়, না ভাইজান, সব আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর সালাউদ্দিন আমিনাকে বলেন, দেখো তো মঈন আর মিম পুরোপুরি রেডি হয়েছে কিনা। আমিনা হেসে ভিতরে চলে যায়। পরিবারের সবার মুখে তখন আনন্দের ছাপ। ঠিক এই সময় অন্যদিকে আবার বসেছে কামরান, সুরাইয়া এবং তাদের সহযোগীদের গোপন বৈঠক। কামরান বিরক্ত হয়ে বলে, এখন তো কাজ আরও কঠিন হয়ে গেল। আগে তুমি একা মুগ্ধকে পড়াতে, এখন আমিনাও পাশে বসে থাকবে। সুরাইয়া হতাশ কণ্ঠে উত্তর দেয়, প্রায় মুগ্ধকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম, কিন্তু আমিনা এসে সব নষ্ট করে দিল। এই কথাই বোঝা যায় তার উদ্দেশ্য শুধু পড়ানো ছিল না। কামরান এবার সবার দিকে তাকিয়ে বলে, যেভাবেই হোক ওই সম্পত্তি আমার চাই। তার এক সহযোগী বলে, বস, মুগ্ধকে কি অন্য কোনোভাবে ফাঁদে ফেলা যায়? আরেকজন বলে, নেশার দিকে নেওয়া যায় না? সঙ্গে সঙ্গে আরেকজন আপত্তি জানায়, অসম্ভব, মুগ্ধ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ধরনের মানুষকে ওই পথে নেওয়া খুব কঠিন। কামরান কিছুক্ষণ চুপ থেকে বলে, তাহলে অন্য রাস্তা খুঁজতে হবে, কিন্তু কাজ থামবে না। এই সংলাপ স্পষ্ট করে দেয় তাদের লক্ষ্য এখনও একই, আর তা হল মুগ্ধদের সম্পত্তি দখল করা। অন্যদিকে মঈন ও মিম বাড়ির বারান্দায় দাঁড়িয়ে শহরের ব্যস্ততা দেখছে। মিম ধীরে বলে, এই বাড়িটা যেন ছবির মতো সুন্দর। মঈন মুচকি হেসে উত্তর দেয়, ইনশাল্লাহ একদিন আমাদেরও এমন একটা বাড়ি হবে। মিম আত্মবিশ্বাস নিয়ে বলে, নিয়ত ভালো থাকলে আল্লাহ অবশ্যই সেই স্বপ্ন পূরণ করবেন। দুজনের মুখে তখন ভবিষ্যতের সুন্দর জীবনের স্বপ্ন। আজকের পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেল। মুগ্ধ একা পড়ার পরিবর্তে সালাউদ্দিনকে সঙ্গে নিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। সুরাইয়া আপাত দৃষ্টিতে রাজি হলেও তার ভেতরের উদ্দেশ্য এখনও বদলায়নি। কামরান বুঝে গেছে সরাসরি মুগ্ধকে ফাঁদে ফেলা সহজ হবে না, তাই সে নতুন ষড়যন্ত্রের পথ খুঁজছে। অন্যদিকে মঈন ও মিমের ঢাকা জীবনের স্বপ্ন দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। কিন্তু এখানেই গল্প থেমেনি।
জহির কি শেষ পর্যন্ত জায়দা বেগমকে ঢাকায় নিয়ে যেতে পারবে? আর সুরাইয়া ও কামরানের নতুন ষড়যন্ত্র কিভাবে মুগ্ধদের পরিবারে আঘাত হানবে? মুগ্ধ, সালাউদ্দিন, মঈন ও পরিবারের সবাই যখন নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, তখন অন্যদিকে কামরানের দল নতুন পরিকল্পনা নিয়ে বসে। কামরান দৃঢ় কণ্ঠে বলে, মুগ্ধকে সোজা পথে ফাঁদে ফেলা যাবে না, তাই অন্য রাস্তা বের করতে হবে। সুরাইয়া কিছুটা হতাশ হয়ে বলে, প্রথমে ভাবছিলাম একা পড়াতে পড়াতে ওর বিশ্বাস পুরোপুরি অর্জন করতে পারবো, কিন্তু আমিনা সব পরিকল্পনা নষ্ট করে দিল। কামরান সঙ্গে সঙ্গে বলে, হাল ছাড়লে চলবে না, যে কোনো মূল্যে ওই পরিবারের সম্পত্তি আমাদের চাই। এই সংলাপেই স্পষ্ট হয়ে যায় তাদের লোভ এখন আগের চেয়ে আরও বেড়ে গেছে। এদিকে সন্ধ্যায় বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে মঈন আর মিম। ঢাকার আলো ঝলমলে পরিবেশ দেখে মিম মুগ্ধ হয়ে বলে, দেখছো কি সুন্দর শহর, বড় ভাইজান সত্যি অনেক সুন্দরভাবে জীবন গুছিয়ে নিয়েছে। মঈন হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ, আমাদেরও চেষ্টা করতে হবে, একদিন ইনশাল্লাহ নিজেদের একটা বাড়ি হবে। দুজনেই ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে গ্রামে বসে জহির আবারও জায়দা বেগমকে বোঝানোর চেষ্টা করে, আম্মা, সবাই যখন ঢাকায় চলে যাচ্ছে তখন এই গ্রামে এত সম্পত্তি রেখে লাভ কি? এগুলো বিক্রি করে ঢাকায় বাড়ি করলে অনেক আরামে থাকা যাবে। জায়দা বেগম এবারও কোনো স্পষ্ট উত্তর দেন না, তিনি শুধু চুপচাপ ছেলেদের কথা ভাবতে থাকেন। দর্শক বুঝতে পারে মায়ের মন এখনও গ্রামের মাটির সঙ্গে বাঁধা, কিন্তু জহির প্রতিনিয়ত সেই মনকে বদলানোর চেষ্টা করছে। রাতের খাবারের পর আমেনা ও সালাউদ্দিন একসঙ্গে বসে কথা বলছে। সালাউদ্দিন নরম কণ্ঠে বলে, তোমার জন্যই আমি অনেক কিছু শিখছি। আমি চাই আমাদের সংসারে আর কোনো ভুল বোঝাবুঝি না হোক। আমেনাও শান্তভাবে উত্তর দেয়, সংসার টিকে থাকে বিশ্বাসে। আমরা যদি একে অপরকে বিশ্বাস করি তাহলে কোনো মানুষ আমাদের ভাঙতে পারবে না। এই ছোট্ট সংলাপ পুরো পর্বের একটি ইতিবাচক বার্তা তুলে ধরে। পর্বের শেষ দিকে পরিচালক একের পর এক ভবিষ্যতের ইঙ্গিত দেখান। মঈন ও মিম পরদিন ঢাকার প্লট দেখতে যাবে। জহির জায়দা বেগমকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা আরও জোরদার করবে। কামরান ও সুরাইয়া নতুন ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ খুঁজবে। মুগ্ধ ও সালাউদ্দিন একসঙ্গে পড়াশোনা শুরু করবে, যা অনেকের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াবে। এগুলোই আগামী পর্বের মূল ভিত্তি তৈরি করে। এই পর্বে মূলত তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। প্রথমত, সালাউদ্দিন আমেনার দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি অনেকটাই কমে এসেছে। দ্বিতীয়ত, মঈন ও মিম ঢাকায় এসে নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছে এবং প্লট কেনার পরিকল্পনা আরও এগিয়েছে। তৃতীয়ত, কামরান, সুরাইয়া ও জহির এই তিনজন তিন দিক থেকে একই পরিবারের বিরুদ্ধে নিজেদের স্বার্থ সিদ্ধির পরিকল্পনা চালিয়ে যাচ্ছে, ফলে সামনে আরও বড় সংঘাত অপেক্ষা করছে। তো বন্ধুরা, এভাবেই শেষ হলো সত্যের মৃত্যু নেই নাটকের ৮১ নম্বর এপিসোডের সম্পূর্ণ ড্রামা এক্সপ্লেন। আগামী পর্বে জানা যাবে, মঈন কি সত্যিই ঢাকায় প্লট বুকিং দেবে? জহির কি জায়দা বেগমকে ঢাকায় যাওয়ার জন্য রাজি করাতে পারবে? সুরাইয়া ও কামরানের নতুন ষড়যন্ত্র কি সফল হবে, নাকি আমিনা আবারও তাদের সব পরিকল্পনা ভেস্তে দেবে? এসব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।